তোমার আমার প্রিয় কবি কোথায় যেন বলেছিলেন, সব পাখিরা ঘরে ফেরে, সব নদী, আমরা কেন দণ্ডায়মান গাছতলাতে নিরবধি। কীর্তিন আশার কালো স্রোতে নৌকো ভাসে সারি সারি, এবার আমি বলতে পারি যাচ্ছি বাড়ি, যাচ্ছি বাড়ি। একসময় প্রবাসী কবি শহীদ কাদরির কবিতার এই লাইনগুলো পড়লে অনুভব করা যায় শেকড় সন্ধানী মানুষের ঘরে ফেরার তীব্র ব্যাকুলতা কী। ঠিক এমনই বাড়ি ফেরার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র শেকড় গত 31 জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, এই শেকড় চলচ্চিত্রে আমি আয়েশা খান নিজেও অভিনয় করেছি। আর এই সিনেমারই একজন অভিনেতা এবং একজন অভিনেত্রী আজ আমার অতিথি। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তবে তার আগে যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর যারা প্রথমবারের মতন এনটিভির এই লাইভ রাতের আড্ডায় যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, চাইলে কিন্তু এই লাইভ আড্ডায় আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ পোস্টের উপরের ক্যাপশনে আপনারা একটি জুম লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, অথবা চাইলে ক্যাপশনে থাকা জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেও আপনারা আমাদের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হতে পারেন। দর্শক, আর আপনাদের অপেক্ষা করাবো না, এবার জানিয়ে দিই আমার আজকের আমন্ত্রিত অতিথিরা কারা। তারা হচ্ছেন মডেল ও অভিনেত্রী নাফিস আহমেদ এবং মডেল ও অভিনেতা নাফিস আহমেদ এবং মডেল ও অভিনেত্রী ফাতেমাতুজ জোহরা ইভা। এবার আড্ডা দিব তাদের সঙ্গে। হ্যালো, কেমন আছেন আপনারা? আছি ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। খুব ভালো লাগছে যে ফাইনালি আমরা তিনজন একত্রিত হতে পারলাম। ওকে, সো প্রথমে লেডিস ফার্স্ট। ইভা আপু, তোমার কাছে জানতে চাই, শেকড় মুক্তির পর থেকে এখন পর্যন্ত তোমার আশেপাশের মানুষ বলি বা দর্শক প্রতিক্রিয়া বলি কেমন পাচ্ছ? ভালো পাচ্ছি। আমার আশপাশের মানুষজন হচ্ছে এই ক্যারেক্টারটা নিয়ে আসলে খুব ভালো ভালো কথা বলছে, যদিও নিজের ভালোটা আসলে বলতে খুব ইতস্তত লাগে। বাকিটা দর্শকরা দেখবে এবং বলবে, আশা রাখছি। গ্রেট। নাফিস ভাইয়া, আপনার কাছে জানতে চাই যে আপনার আশেপাশের মানুষরা, দর্শকরা কি বলছে, কারণ আপনি নিজে হলে একদিন উপস্থিত ছিলেন এবং তাদের ইনস্ট্যান্ট প্রতিক্রিয়াটা দেখতে এবং জানতে পেরেছিলেন। একটু শুনতে চাই আপনার মুখে। শেকড় মুভিটা তো বলতেই হয় যে খুবই সুন্দর একটা গল্প নিয়ে এই মুভিটা, এবং দর্শক পছন্দ করছেন, দর্শকের ভালো লাগছে। আর আমার ক্যারেক্টার যদি বলি, দর্শক প্রথম আমাকে বলেন যে আমি খুব কঠোর কেন এই ছবিতে। আমার যে চরিত্র কমল, সেটা নিয়ে আমি এত কঠোর কেন, এত শক্ত শক্ত কথা কেন বলি আকাশকে। আকাশ মানে হচ্ছে FS নাঈম ভাইকে। সেইটা আমার কাছে জানতে চায়, এবং দিন শেষে সবাই শেকড়ের টানে তো বাড়ি ফেরে, শেকড়ের প্রশংসাই করে সবাই। তাহলে দর্শকের প্রশ্নের উত্তরটাকে আপনি আজকে দিয়ে দিবেন। কোনটা? এই যে এত কঠোর কেন কমল? কমল এত কঠোর কারণ হচ্ছে কমল হচ্ছে এই সিনেমা শেকড়ের একটি স্তম্ভ বলা চলে। জেদি একটা ছেলে, একরোখা একটা ছেলে, যে হচ্ছে প্রতিদানে কিছু চায় না, শুধু ভালোবাসাটাই দিতে চায়, সেটা বন্ধুর জন্য হোক, দেশের জন্য হোক, মানুষের জন্য হোক। সেই জায়গা থেকে হয়তো অভিমান নিয়েই হয়তো এত শক্ত কথা বলে, কিন্তু ভেতরে কিন্তু নরম। এটাই হচ্ছে কমল। আর এই শক্ত কথার সবচেয়ে বড় কথা হচ্ছে রাইটার যিনি এবং ডিরেক্টর যিনি, প্রসূন রহমান, এটা তার কৃতিত্ব, এটা আমার নয়। আমাদের এই তিনজনের মধ্যে একটা বিষয় খুব সিমিলার, আমরা তিনজনই আকাশ চরিত্রের সাথে একদমই কানেক্টেড। সো এই আকাশকে এখন তাহলে আমরা আমাদের আড্ডা একটু কানেক্ট করে নেই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিডিও কলে নাঈম ভাইয়া, অর্থাৎ FS নাঈম। হ্যালো, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো ভাই? খুব ভালো, উই মিস ইউ। মিস করছি তোমাকে। হ্যাঁ, ইটস অ্যান অ্যামেজিং। কি বলবো আর, আমি প্রথমত আমাদের দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং তাদের ভালোবাসায় আমাদের এই ছবিটি, শেকড় প্রসূন রহমানের ছবি, তার লেখা, তার পরিচালনা, এই ছবিটি এতটা ভালোবেসে ফেলেছে ইতিমধ্যেই, সেটা সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে আমরা প্রতিটি চরিত্রই এখানে প্রধান, প্রত্যেকটি চরিত্রই চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে, এবং যেই আমাদের যেই
মানে ডায়ালগস গুলো ছিল, ডায়ালগস বলবো না, আমি বলবো যে অগণিত মানুষের মনের কথা, রাইট। সেই কথাগুলো আমরা আসলে বলার চেষ্টা করেছি। প্রসন্ন রহমান আমাদেরকে দিয়ে কথাগুলো বলিয়েছেন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বাংলাদেশীদের কাছে। এবং অনুভূতি সবারই এক, সবারই শেকড় আছে, সবারই ভালোবাসা আছে, সবার মায়ের টানে, দেশের টানে দেশকে অন্যরকম ভাবে ভালোবাসে। আমরাও তেমনটা চেষ্টা করেছি আমাদের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার। তো আমি কি বলবো আর, যে সত্যি ভীষণ ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছি, এবং সবাই এত ভালো অভিনয় করেছে যে আমি সবচেয়ে বলবো যে খুব আরেকটু ভালো অভিনয় করলে হয়তো আরেকটু ভালো হতো। নাইম ভাইয়া being নাইম ভাইয়া। আরো ভালো, এর থেকে ভালো আর কি করা যেত না, নাইম ভাইয়া? না, এর থেকে ভালো না, একটা কাজ আপনি করতে পারতেন। আমাকে আপনি বলেন যে এই যে আকাশের কাছে যে বকুল একটা প্রস্তাবনা রেখেছিল যে আকাশ ভাই আপনি ফাল্গুনি দিকে আপনার সাথে নিয়ে যান, আপনি প্রশ্ন করলেন যে ফাল্গুনি আমার সাথে কেন যাবে, বকুলও তো আপনার সাথে যেতে চাইলো, আপনি নিতে চাইলেন না কেন বকুলকে? ও তো আপনার কাজিন হয়। কারণ সত্যি বলতে গেলে এটা গল্পের বলবো না, বিশেষ এই মুহূর্তগুলো প্রত্যেকের জীবনে ঘটে যখন দেশের বাইরে থেকে কোনো একজন দেশে যায়, তো প্রত্যেকেই ভাবে যে আমাকেই তো নিয়ে গেলে পারতেন, আমাকেই তো নিয়ে যাওয়া যেত। কিন্তু যেই পরিস্থিতিতে দেশের বাইরে মানুষগুলো থাকেন, তাদের যেই জীবনের বাস্তবতা, সেই বাস্তবতাটা ভিন্ন। তো বাস্তবতা থেকে আসলে সবকিছু তো আর ইমোশন দিয়ে তৈরি করা যায় না, অনেক প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে। তো সেই কারণে হয়তো তাকে নিয়ে আসা যাচ্ছে না, কিন্তু এটা সত্য যে তারও যে বলার আকাঙ্ক্ষাটা, সেটা আসলে একটা মায়া থেকে, একটা ভালোবাসা থেকে, যে খালাম্মাকে নিয়ে যান, খালাম্মা প্রায় অসুস্থ হয়ে যায়, আপনি পাশে রাখলেই তো পারেন। কিন্তু সেই প্রক্রিয়াটিও একটি লম্বা সময়ের ব্যাপার। আর আকাশ যে অবস্থায় আসলে গিয়েছে, তার জন্য সেটাও ছিল অনেক বড় ব্যাপার। আর সিমিনের সাথে কিন্তু খুব ভালো একটা কানেকশন ছিল বকুলের, এটা হচ্ছে মূল ভিত্তি আসলে সিমিনের জন্যই, যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিমিনের জন্য যাই। মানে এটা কেন করেছিলে তুমি? সিমিনের সাথে এত দুর্দান্ত রিলেশন কেন করেছিলে সেটা বলো। বাচ্চাদের সাথে অলওয়েজ আমার সম্পর্ক খুব ভালো। আচ্ছা আচ্ছা। না, কিন্তু বিং ভেরি অনেস্ট নাইম ভাইয়া, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাকে আর মুনতাহাকে একসাথে থাকে না বাবা মেয়ে চরিত্রে দেখতে, এবং দেখে আসলেই মনে হচ্ছিল যে আপনি ওর বাবা, ও আপনারই কন্যা। এটা কিভাবে ঘটালেন ওর সাথে, এই কেমিস্ট্রিটা কিভাবে ঘটলো? এটা আসলে আমি মনে করি যে আমাদের এই পুরো গল্পে যতগুলো চরিত্র ছিল তার ভিতরে শ্রেষ্ঠ অভিনয় করেছে হচ্ছে মুনতাহা। কারণ তার বয়স, তার অনুভূতি, এই ছোট বয়সে যে সে যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটা সত্যি অকল্পনীয়। আর এখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের সবার জন্য, যে অভিনয় করবে এই চরিত্রটি, তার ইংরেজি ভাষায় একটা দক্ষতা থাকতে হবে। কারণ সে ওখানে বড় হয়েছে, দেশের বাইরে বড় হয়েছে, কিন্তু বাবার কাছ থেকে সে তার দাদি বাড়ির গল্প শুনেছে, প্রতিটি মানুষ ব্যাপার গল্প শুনেছে, কিন্তু সে আসলে হয়তো বাংলাটা বলতে পারে না এখন সেভাবে, কিন্তু বাংলাটা সে বোঝে এবং সে প্রতিটা কথা কমিউনিকেট করতে চায়। তো সে যেভাবে পুরো চরিত্রটা মানে পোর্ট্রেট করেছে, বিউটিফুল, অসাধারণ অসাধারণ। আসলে তাই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি এই মুহূর্তে খুব ব্যস্ত, আমরা সবাই জানি, তারপরও আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন শেকড়ের এই মানুষগুলোর সাথে, আপনি আপনার সময়টাকে ভাগাভাগি করে নিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আরেকটা কথাও বলতে চাই, আবারও বলতে চাই, উই রিয়েলি মিস ইউ। একদম সেম আই মিস অল অফ ইউ। অ্যাকচুয়ালি এখন তো মিস করার চেয়ে তো বড় যেটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে যে সবাই সবার সাথে কানেক্টেড থাকা যায়, কানেক্টেড থাকা যাচ্ছে। তো আমি যে দায়িত্বটা এখানে পালন করার চেষ্টা করেছি, যে আমাদের এখানেও বিভিন্ন দেশে আসলে চলচ্চিত্রটি প্রদর্শনী হবে, তো সেখানে আমি দায়িত্ব পালন করব, যেমনটা দায়িত্ব তোমরা দেশে সহ, ঢাকা সহ দেশে বিভিন্ন জেলায় এখন চলচ্চিত্রটি চলছে,
সো সেখানে তোমরা দায়িত্ব পালন করছো, এখানে আমি দায়িত্ব পালন করবো। আসলে যেটা হয় যে একটি চলচ্চিত্র তো পুরো পরিবার হয়ে কাজ করি, Right. তো একটি পরিবারের দায়ভার তো সবার, তো সবাই ভাগাভাগি করে নিয়েছি। তো আমার দায়িত্বটা এইদিকে পড়েছে, তোমাদের দায়িত্বটা ওইদিকে পড়েছে। তো এটাই আমার কাছে ভালো লাগছে যে আমরা আসলে ভালো একটা গল্পের সাথে থাকতে পেরেছি। Absolutely. ধন্যবাদ জানাই প্রসন্ন রহমানকে যে এই শেকড়ের গল্প আমি ছোট্ট করে একটু অ্যাড করে নিই। গত বছর টরন্টোতে আমাদের একটি স্পেশাল স্ক্রিনিং হয় এই শেকড়ের গল্পে। সেখান থেকে অনেকেই আমাকে ভিডিও কল দিয়েছেন, অনেকেই কথা বলেছেন এবং তাদের অনেক অভিমান আমার উপর। অভিমানটা হচ্ছে এরকম যে কেন এত কাঁদালেন। তো আমি বলি যে আমি তো করিনি, এটা প্রসন্ন রহমান তার কথাগুলো বলেছেন, তার লেখায় উনি ফুটিয়ে তুলেছেন এবং আসলে এই কথাগুলো তাদের নিজেদের কথা ছিল এবং তারা বলছে যে অনেক গল্পের মাধ্যমে অনেক কথা, অনেক না বলা কথা যেটা হয়তো মাকে বলতে পারেনি, প্রিয় বন্ধুকে বলতে পারেনি, প্রিয় মানুষদেরকে বলতে পারেনি, তাদেরকে আপনারা বলে ফেলেছেন। হয়তো আমার একসময় মনে হচ্ছে যে আকাশটা আমি হয়তো নিজেই। তো আমরা আসলে মনে হয় আমাদের যাদের উদ্দেশ্যে গল্পটি করা, গল্পটি তৈরি করা, গল্পে কাজ করা, আমরা মনে হয় খানিকটা কাছাকাছি পৌঁছতে পেরেছি। গ্রেট, অনেক ভালো লাগলো এটা শুনে নাইম ভাইয়া। ওখানে আরো যারা দেখবেন আমাদের এই সিনেমাটি, তারা কে কি বলেন সেটা জানার অপেক্ষায় কিন্তু আমরা সবাই রইলাম। অবশ্যই। আর নাইম ভাই, তোমাকে বলতে চাই যে তোমার সাথে কাজ করার, তুমি একটু আগে বলছিলে যে তুমি কেমন অভিনয় করেছো, তোমার সাথে কাজ করার দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমার হয়েছে। দর্শক যখন বলে যে আমি অনেক শক্ত শক্ত কথা তোমাকে বলি, আকাশকে বলি, আমার কাছে কিন্তু শুটিং করার সময় কিন্তু একদম শক্ত শক্ত মনে হয়নি, কারণ হচ্ছে সেটা তোমার জন্য। তুমি এতটা সহজ ছিলে কো আর্টিস্ট হিসেবে যে এত শক্ত শক্ত ডায়লগগুলো কিন্তু আমি খুব রিল্যাক্সে খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি, দিতে পেরেছি, কারণ তুমি সহজ ছিলে, তুমি কো আর্টিস্ট হিসেবে দুর্দান্ত ছিলে বলেই আমি কাজটা সুন্দরভাবে করতে পেরেছি। সো থ্যাংক ইউ তোমাকে। এটাও নাফিস, আমি যদি মানে সত্যি বলি তাহলে এটা আমার কোনো ক্রেডিট নেই। এমনটাই আমি দেখেছি আমাদের বড়দের কাছ থেকে, বড়দের সাথে যখন অভিনয় করেছি, তারা আমরা তো তখনও মানে এখনো অভিনয় জানি না, শিখছি, আমরা শেখার চেষ্টা করছি, তখন তারাও আমাদেরকে এতটা সহজ করে দিতেন যে তাদের মতো এত বড় মাপের অভিনেতা অভিনেত্রীর সাথে যখন কাজ করেছি তখন মনে হয়নি যে দেশবরেণ্য অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করছি, মনে হচ্ছে যে এই চরিত্রটি এভাবে কথা বলছে আমার সাথে। তো যদি সত্যি নাফিসের কথাটা সত্যি হয়ে থাকে, মন থেকে হয়ে থাকে, আমার মনে হয় আমরা ঠিক পথেই আছি, হয়তো অভিনয়টা শেখার চেষ্টা করতে পারছি, হয়তো কোনো একদিন ভালো অভিনয় করার সুযোগ আমাদের হবে। অনেক অনেক বিনয়ী একটা মানুষ আপনি, তো সবসময় আমরা বলি, আমিও বলি যে নাইম ভাইয়ের সাথে কাজ করার সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে এই মানুষটা সেটে থাকলে আমরা কেউ বোর ফিল করি না। এবং আমাদের সেটে যদি মানে কোনো থাকে না যে কেউ উচ্চ স্বরে কথা বলেছে, এটা হয়নি। যদি উচ্চ স্বরে কিছু হয়ে থাকে সেটা ছিল যে সবাই আমরা হো হো করে হাসছি, কারণ নাইম ভাই এমন কিছু একটা বলেছেন যেটার জন্য হাসি চাপিয়ে রাখা দায়। সো থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া, আমাদের সাথে এত সহজ হবার জন্য, এত ফান লাভার হওয়ার জন্য এবং আমাদের জন্য পুরো কাজটিকে সহজ করে দেবার জন্য। উই রিয়েলি লাভ ইউ। আমি বলবো এনটিভি পরিবারকে ধন্যবাদ আমাদেরকে এভাবে একত্রিত করার জন্য, কারণ সত্যি বলতে গেলে আমরা তো অভিনয় করি, আমরা বিভিন্ন কাজ, নাটক, সিনেমা সবকিছুতে অভিনয় করি, কিন্তু দর্শকদের কাছে এই পুরো বিষয়টা যারা পৌঁছে দেন তারাই আসলে বড় একটি ভূমিকা রাখে প্রতিটি কাজের ক্ষেত্রে। তো আমি এনটিভির অগণিত দর্শকের কাছে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এনটিভি পরিবারের যারাই আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। থ্যাংক ইউ ভাইয়া, দূরে তবু কাছাকাছি আমরা সবাই জানো। আচ্ছা, নাইম ভাই থেকে তো অ্যান্সারটা নিলাম, এবার বকুল তুমি বলো তোমার আসল ফন্দিটা তোমার কি ছিল? তুমি যখন দেখলে যে ফাল্গুনিককে আকাশ ভাই নিতে চাচ্ছে না, এটা একদম কনফার্ম, তুমি শিওর হলে, তখনই তুমি তোমাকে সেখানে প্লেস করে দিয়ে বললে যে তাহলে আমারে সাথে নিয়ে যান, আমি যাই। এটা কেন সেটা বলো। প্রথমত যেটা বললাম যে সিমিনের সাথে আসলে বকুলের খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়,
সো প্রথমত সিমিনের জন্য যেতে চায়, দ্বিতীয়ত আকাশকেও তার ভালো লাগে, তৃতীয়ত বকুল সে নিজের জায়গাটাকে আরেকটু শক্ত করার জন্য, আরেকটু ভালো থাকার চেষ্টার জন্য হচ্ছে প্রস্তাব দেয় যে তাহলে আমাকে নিয়ে যাবেন কিনা, আমি যাই তাহলে। আচ্ছা, ওকে, আমরা জেনে রাখলাম। তোমার অভিনীত এই বকুল চরিত্রটিতে যখনই আমরা দেখেছি, আসলে এটা নাফিস ভাইয়া, আমরা টিমের সেদিন যারা উপস্থিত ছিলাম একসাথে, আমরা সবাই তার সাক্ষী, যতবারই তুমি আসছিলে ততবারই না দর্শকের ভালো লাগছিল, মানে তোমার মধ্যে যেন এক ধরনের প্রাণের সঞ্চার হচ্ছিল। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখো, যে একটা চরিত্র তাকে দেখে দর্শক হাসছেন, কাঁদছেন, বিভিন্নভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন, এই বিষয়টিকে কিভাবে দেখো? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আসলে আমি খুবই গ্রেটফুল। আর প্রসুন্দা এভাবেই চরিত্রটাকে লিখেছে যে ও আসলে এই সিনেমার একটা রিলিফ ক্যারেক্টার থাকে না, যে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে সারাক্ষণ সবকিছু সবাই আছে, কিন্তু বকুল যখন আসছে তখন একটা রিলিফ, ছোটখাটো, মানে বকুলের ক্যারেক্টারটাই এরকম। তো ইভা থেকে বকুল হয়ে ওঠার পেছনে কি তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে? না, ঠিক অনেক কষ্ট করতে হয়নি। আমার ক্যারেক্টারটাও খুবই, আমি আসলে ব্যক্তি ইভাও খুব প্রাণচঞ্চল এবং বকুলও তাই। সো আমার জন্য এই ব্যাপারটা খুব ইজি হয়েছে বকুলকে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। আর বকুলের তো কিছু আলাদা বৈশিষ্ট্য ছিলই, সেটার জন্য শেকড় দেখতে হবে। ওকে, এবার একটু নাফিস ভাইয়া আপনার কাছে আসতে চাই। আমরা আপনাকে দেখেছি যে কমল, সে হচ্ছে ডক্টর। তো ডক্টরের ক্যারেক্টারে তো এর আগে আমরা আপনাকে কখনো কোনো সিনেমায় দেখিনি অভিনয় করতে। তো এই ক্যারেক্টারটা হয়ে ওঠাটা আপনার জন্য কতটা উপভোগ্য ছিল? না, আমার কাছে পুরো সিনেমা, পুরো শুটিং সবকিছু মিলিয়ে কিন্তু আমি দারুণভাবে উপভোগ করেছি। কারণ হচ্ছে কমল যে চরিত্রটা, এটা আমি আগে করিনি, কিন্তু এই চরিত্রটা আমার ভিতরে বহন করে, যেটা সত্যি কথা। কমলের সাথে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে আপনার? কমল যেমন হচ্ছে একরোখা একটা ছেলে, দেশকে ভালোবাসে, দেশকে আমরা সবাই ভালোবাসি। সে কখনো বিদেশের মাটিতে যেতে চায় না, পা দিতে চায় না, সে দেশেই থাকতে চায়। এখানে আপনার মিল আছে, এটা আমরা জানি, আমরা সবাই জানি। আমি আসলে কখনো বিদেশে যেতে চাই না, ঘুরতে যেতে চাই, কিন্তু একবারে চলে যেতে চাই না। আমি এই দেশেই থাকতে চাই, অভিনয় করতে চাই মৃত্যুর আগ পর্যন্ত, এটা আমার ইচ্ছা। তো কমল চরিত্রটা আমি যখন পেলাম, ঠিক তখন দেখি যে কমল একরোখা একটা ছেলে, যার বন্ধুর প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসাটা আছে, দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে মনে হয়েছে আমি কমলকে খুব এনজয় করেছি, কারণ কমলের সাথে আমার অনেক কিছু মিলে যায়। তো আমি সেইভাবেই কাজ করেছি, এবং পুরো টিম, তুমি, ইভা, নাইম ভাই, প্রসুন্দা, পুরো টিম তো আমরা সব একে অপরকে চেনা জানা, আপন। সো কাজ করতে খুব একটা কষ্ট হয়নি, বলছে আরাম করে, উপভোগ করে, মজা করে কাজ করেছে। সব থেকে কার সাথে বেশি স্ক্রিন শেয়ার করে আপনি এনজয় করেছেন, অ্যাপার্ট ফ্রম নাইম ভাই, যেহেতু আপনার বেশিরভাগ সিনিয়র নাইম ভাইয়ের সাথেই ছিল? আমি আসলে সবচেয়ে বেশি কাজ করে আনন্দ পেয়েছি নাইম ভাইয়ের সাথে, যেটা সত্যি কথা। কারণ নাইম ভাইয়ের সাথে পুরো জার্নিটা, সিনেমার মধ্যেই তো নাইম ভাইয়ের সাথে আমার বেশ একটা লম্বা জার্নি থাকে, কষ্ট, দুঃখ, রাগ, অভিমান, শেয়ারিং থাকে, বন্ধুত্ব। আমি তো বলবো শেকর ভালোবাসার গল্প, শেকর বন্ধুত্বের গল্প। অ্যাবসলিউটলি রাইট। তো সেই বন্ধুত্বের গল্পটা যখন একসাথে কাজ করেছি, আমি খুব বেশ উপভোগ করেছি। ওকে, ইভা আপুর কাছে যদি জানতে চাই, তোমারটা আমার মনে আছে যে তুমি কয়েকজনের সাথে তোমার স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলে। প্রথমে যদি আমি বলি, আমাদের সবার প্রিয় দিলারা জামান আন্টি, তারপর নাইম ভাই তো অবশ্যই, ছোট্ট সিমিন, মানে নবীন থেকে প্রবীণ কেউ বাদ থাকে, মানে সবাই। আমার জন্য সবচেয়ে উপভোগ্য ছিল দিলার আন্টির সাথে কাজ করা। এটা আসলে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তো মানে সচরাচর পাওয়া যায় না। সো আমি খুবই এনজয় করেছি, এবং দিলার আন্টির সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। দিলার আন্টি আমাকে একটা শাড়ি গিফট করেছিল সেই শুটিং এর সময়, যেই শাড়িটা আমি নাইম ভাইয়ের সাথে যে সিনটা ছিল ওই সিনে পরেছিলাম। So yeah, it's a very precious memory. Yes. আচ্ছা আয়েশা, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে তুমি ফাল্গুনী চরিত্রটা নিয়ে এই যে শেকড় টিমে যুক্ত হলে, তোমার অনুভূতি, তোমার গল্পটা শুনতে চাই। ভালো লাগা, মন্দ লাগা, আমাদের সাথে কাজ করা, সবকিছু মিলে গল্পটা শুনতে চাচ্ছি তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। প্রথম কথা, মন্দ লাগার তো কোনো উপায় নেই, কারণ যেই সেটে নাইম ভাইয়া,
তারপর অন্তর ভাইয়া এবং জাহাঙ্গীর ভাইয়া থাকবেন আমাদের মেকআপ আর্টিস্ট। সেই সেটে তো হাসি ছাড়া আর কোনো কথা হবে না। মন্দ লাগার কোনো ব্যাপারই আসলে ঘটেনি, আমার সাথে সবসময় ভালো লাগার একটা ব্যাপার ছিল। এমনও হয়েছে যে আমরা খুবই থাকে না যে কঠিন একটা সিন এখন করতে যাচ্ছি, কঠিন মানে আমাদের প্রত্যেকেরই এখন গম্ভীর একটা অবস্থা, আপসেটিং একটা সিচুয়েশন, তার আগে আমরা সবাই হা হা হি হি করছি। এবং যেই সময়ে প্রসূন ভাইয়া বললেন যে ঠিক আছে আমরা অনেকক্ষণ হাসাহাসি করেছি, এবার আমরা শুটটা এবার শুরু আমরা করি, যাই। হ্যাঁ এবার আমরা যাই। তারপর আমরা গেলাম, আমার জাস্ট আমি তাকিয়ে দেখলাম সমু আঙ্কেল, সঙ্গীতা আপু, নাইম ভাইয়া তিনজনেই হচ্ছে মনে হলো তাদের চরিত্রের পোশাকটা পরলেন, 3, 2, 1, 0 অ্যাকশন, ব্যাস। আমি বলি ওমা এত তাড়াতাড়ি কিভাবে, এভাবে মানুষ পোল্ট্রি বাড়ে কি করে? তো আমার কাছে যেমন এটা এক ধরনের লার্নিং ছিল, কারণ আমার কাছে সবসময় মনে হতো একটা চরিত্রে ঢোকার আগে বা একটা সিন শুরু করার আগে যথেষ্ট থাকে না ওই সিনের প্রিপারেশন নিতে হয়, এভাবেও যে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া যায় এটা আসলে এই মানুষগুলোর উপস্থিতি না থাকলে, তাদের সাথে কাজ না করলে আমি হয়তো বা পারতাম না জানতে। আর প্রসূন ভাইয়া তো সেটে মানে আমাদের প্রত্যেকের সাথে প্রসূন ভাইয়ের আলাদা আলাদা একটা গল্প আছে, বেটার আমরা তার মুখেই সে গল্পগুলো শুনে নিই। দর্শক, আমাদের সঙ্গে এবার ভিডিও কলে যুক্ত হচ্ছেন আমাদের শেকর সিনেমার নির্মাতা প্রসূন রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। একটা শেকরের উৎসব মনে হচ্ছে আমাদের একটা উদযাপনের অনুষঙ্গ ছিল, উদযাপনের তারিখ ছিল, যেটা সম্ভব হয়নি আজকে, খুব শীঘ্রই হবে নিশ্চয়ই। কিন্তু আমি উদযাপনের একটা প্রিলুড দেখতে পাচ্ছি, মনে হচ্ছে খুব কালারফুল এবং সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমাদের প্রত্যেকের সাথে আপনার আলাদা আলাদা করে গল্প আছে, সেই গল্পগুলো ছোট ছোট করে শুনতে চাই। হ্যাঁ, আমি তো এখন আমি যদি কথা বলতে যাই, আমি আসলে আমি আয়েশা, ইভা বা নাফিসের, আমি ফাল্গুনি, বকুল, কমলকে দেখছি আসলে, এদের সেটাই মনে পড়বে আমার আসলে। আমি নাইমকেও শুনছিলাম, আমি আপনাদের মতো নাইমকেও আমি করছিলাম, ইনফ্যাক্ট নাইমের সঙ্গে 1 ঘন্টা আগেও কথা হচ্ছিল আমাদের। সত্যি অনেক গল্প, অনেক স্মৃতি। আমার মনে হয় যে এগুলো চলতে থাকবে, চলমান থাকবে। আমরা উইল গেট টু চেরিশ, আমরা জানি না, আমরা আমাদের ছবিটা আমরা সবাই ভালোবাসার সঙ্গে তৈরি করেছি। ছবিটা এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে। কত দর্শক দেখলো, কিভাবে দেখলো সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু আমার মনে হয়েছে যে আমরা একটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছিলাম, এবং এই কাজের একটা আমরা ভালোবাসা পর্যায়ক্রমে সবাই হয়তো একসঙ্গে পায় না, কিন্তু আমরা ধারাবাহিকভাবে হয়তো দীর্ঘ সময় পাবো, দীর্ঘ সময় ভালোবাসা পাবো। এবং আমাদের যে গল্পগুলো আছে এই ক্যামেরার পেছনে সামনে, সেই গল্পগুলো চলমান থাকবে, এবং আমরা জানি না এই গল্পগুলোর দ্বিতীয় কিস্তি আসবারও জোর সম্ভাবনা থাকবে। আমরা একটা আশা রাখতে পারি যে শেকর সিনেমার সিকুয়েল আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আরো একবার আমরা একত্রিত হতে পারবো শেকরের টানে, এটাই আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। আচ্ছা ভাইয়া, আপনার কাছে জানতে চাই, আমরা তো আমাদের দেশীয় দর্শকদের প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছি নিজ চোখে, সেই সুযোগটা আমাদের হয়েছে, কিন্তু আমাদের প্রবাসী বাঙালি দর্শক যারা আছেন তাদের প্রতিক্রিয়াটা আসলে সচক্ষে দেখার সুযোগটা আপনার হয়েছিল, সেই অনুভূতিটা যদি আজকে আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমি আনহ্যাপি আছি একটু যে আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে পারিনি প্রথম যে উৎসবটাতে, টরন্টো বা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল টরন্টোতে। এরপরে নাইম যেটা বলছিল যে ইফতা টরন্টো ফেস্টিভ্যালের পরে টরন্টো ফিল্ম ফোরাম নামে ওখানে আর কি অর্গানাইজ, তাদের অনুরোধে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং করতে হয়। উৎসবের দিন তো ধরুন আমাদের বাঙালি ডায়াসপোরা দর্শক ছাড়াও আন্তর্জাতিক দর্শক ছিলেন প্রচুর, হ্যাঁ, মোস্টলি সাউথ এশিয়ান দর্শক ছিলেন, কিন্তু কানাডিয়ান, কিছু ইউরোপিয়ান কানাডিয়ানও ছিলেন। তো এরা সবাই মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের গল্প না, এটা আসলে, কারণ মাইগ্রেশন তো আসলে সারা পৃথিবী জুড়েই আছে, এবং এই শেকরের টান, হ্যাঁ, সবাই তো কোনো না কোনো দেশ থেকে ছেড়ে গেছেন সেইখানটাতে, তো ওই জিনিসটা আছে। আর এরা না গত এই কয়েক বছরে যখন মাইগ্রেশন ইস্যুটা অনেক বেশি সামনে এসছে, তখন এরা আরো অনেক বেশি ফিল করতে পেরেছে, অনেক বেশি কানেক্ট করতে পেরেছে। এরপর যখন টরন্টো ফিল্ম ফোরামের স্পেশাল স্ক্রিনিংটা হলো মোস্টলি বাঙালি দর্শকদের সঙ্গে, এবং অনেক ফ্যামিলি অডিয়েন্স ছিলেন, এদেরকে আমি যখন খুব কাছাকাছি বসেছিল, তো খুব
অল্প কিছু 70-80 জন দর্শক ছিলেন, এবং প্রতিটা মানুষ আলাদাভাবে বলেছেন এটা আমার গল্প, এবং নারী পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষ বলেছেন এটা আমার গল্প। আপনি এই কথাটা কিভাবে লিখলেন, এটা তো আমার কথা। আপনি এই কথাটা কেন বললো, এটা তো আমার কথা। ওই যে কমল যে আকাশকে খোঁচাচ্ছে, এটা তো আমার প্রতিবার শুনতে হয়। ও কিন্তু ভালোবেসে বলে, ও কিন্তু অভিমান থেকে বলে, ওর বন্ধুর কাছে যে প্রত্যাশা সেখান থেকে বলে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে বিদেশে গেলি, হ্যাঁ দেশের জন্য তো কিছু করতে পারলি না, নিজের লাইফের ডিজাস্টারও ম্যানেজমেন্ট করতে। এই জায়গাগুলো ও কিন্তু ভালোবাসার জায়গা থেকে বলে, ওই যে কথা বলে। এবং প্রতিটা মানুষ বলছিল যে আকাশকে যে ও খোঁচাচ্ছিল বা বলছিল, ও যে কষ্ট থেকে, যে অভিমান থেকে, যে প্রত্যাশা থেকে বলছিল, এটা আমরা প্রতিবার শুনি এবং আমরা কখনোই মন খারাপ করি না এর জন্য, এবং আমাদেরও ইচ্ছা থাকে কিছু করবার। তো আসলে এই যে আপনি যেটা বলছিলেন আয়েশা, এই প্রবাসী দর্শক, অভিবাসী দর্শকদের যে প্রতিক্রিয়া, সেই মানুষগুলো প্রতিবার আমি তাদের দিকে কথা বলছিলাম, আমি তাদের চোখের দিকে তাকিয়েছি, প্রতিটা মানুষের চোখে জল ছিল। আমাকে অনেক বলছে আপনি মানুষকে কাঁদানোর জন্য সিনেমা দেন না। কাঁদানোর জন্য তো কখনোই নয়, এটি সিদ্ধান্তের জায়গা কখনো আসে না, কিন্তু আমরা এমন কিছু বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই সেখানটাতে যেতে পেরেছি, বা আপনার এমন কিছু আপনাদের অভিনয়ের মধ্য দিয়ে আপনারা এমন কিছু উপস্থাপন করেছেন যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আমি যেটা প্রায় বলি যে মানুষ যদি তার বুক থেকে কিছু উচ্চারণ করে, সেটি অন্যের বুকে পৌঁছায়। আমরা মনে হয় আমরা আমাদের প্রাণ থেকে উচ্চারণ করতে পেরেছি, সেটা কিছু মানুষের কাছে পৌঁছেছে, এবং পর্যায়ক্রমে আরো কিছু মানুষের কাছে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। একদমই তাই। ভাই একটু যদি, যেহেতু যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকে যদি একটু জানিয়ে দিতেন যে আগামীকালকে তারা কোথায় কোথায় শেকড় দেখতে পাবেন। ঢাকার তো আমরা এই মুহূর্তে 11টি হলে প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছিল। তো এটি এই মুহূর্তে 3টি প্রেক্ষাগৃহে চলছে। যশোরের মনিহাট সিনেপ্লেক্সে চলছে, এদিকে বগুড়ার মধুবন প্রেক্ষাগৃহে চলছে, প্রেক্ষাগৃহে চলছে। তো এটি আরেকবার আরেক কিস্তি আরেকটা সুন্দর সময়ে রিলিজ পাবে বলে আশা রাখছি। আমরা সে আশা রাখি, এবং তখন আমরা সবাই আরো একবার শেকড়ের উৎসবে যোগদান করব একত্রে। তখন আবার সবাই শেকড়ের টানে আমরা একই ছাদের নিচে একত্রিত হব। অনেক ধন্যবাদ প্রসূন ভাইয়া এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিছু বিশেষ আমি একটু ধন্যবাদ দিতে চাই শুধু। হ্যাঁ, একটা হচ্ছে যে এক ছোট্ট কথা বলে যে আমাদের এই বিশেষ প্রদর্শনী চলতে থাকবে নানান জায়গায়, চলতে থাকবে। আমরা সেটা আমাদের ফেসবুক পেজের মধ্যে দর্শককে জানিয়ে রাখবো। আমি ধন্যবাদ দিতে চাই এনটিভি কে, আসলে এই অনুষ্ঠানটি পেছনে যারা আছেন, যারা আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত সবাইকে যুক্ত করে নিয়েছেন, আপন করে নিয়েছেন, আমাদের ভাবনাগুলো বিনিময় করবার সুযোগ করে দিয়েছেন। আমি এনটিভি সকল দর্শককে এবং এনটিভির এই রাতের আড্ডা অনুষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। আপনারা ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। দেখা হচ্ছে। ভালো থাকবেন। এটা কিন্তু খুব ভালো লাগে যে একজন নির্মাতা, একই সাথে প্রযোজক, একই সাথে চিত্রনাট্যকার আমাদের সিনেমার, তিনি যখন তার লেখনী দিয়ে আমাদের প্রত্যেকটি চরিত্রকে জীবন্ত করে তোলেন। এই যে ভাইয়া বলছিলেন যে আমরাই হয়তো এত ভালো পারফরমেন্স করেছি যেটা আসলে দর্শকদেরকে কাঁদিয়েছে, হাসিয়েছে, মুগ্ধ করেছে, কিন্তু এটার পেছনে কিন্তু এই মানুষটার সব থেকে বড় অবদান। খুবই যত্ন নিয়ে তিনি প্রত্যেকটা চরিত্রের জায়গা তৈরি করেছেন। একদমই তাই। ইভাপটু, তোমার কাছে জানতে চাই, যখন তুমি প্রথম স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলে তখন আসলে কোন ব্যাপারটি তোমাকে এত বেশি অনুপ্রাণিত করেছিল বকুল চরিত্রটি প্লে করবার জন্য? প্রথমত আমি জানতে পেরেছিলাম যে আমি দিলারা আন্টির সঙ্গে কাজ করার সুযোগটা পাবো, তো সেই লোভ তো আসলে সংবরণ করা সম্ভব নয়। আর বকুল চরিত্রটা আমার ভীষণ ভালো লাগে। বকুলের একটা স্পেসিফিক সিন আছে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমার মনে হয় যে একটা ক্যারেক্টারের জন্য কিছু মুহূর্ত খুব জরুরি। এই মুহূর্তটা আমি ওই সিনের মধ্যে পেয়েছিলাম যে হ্যাঁ, এটা করা যায়, এবং আই লাভ ডুইং দ্যাট। এবং সেটা কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি। একদম, তুমি খুব দুর্দান্ত পারফরম্যান্স করেছো। একদমই তাই। আমাদের সঙ্গে আমাদের আরো একজন সহযোদ্ধা যুক্ত হয়েছেন। আচ্ছা, দেখে নেই তিনি কে।
আসসালামু আলাইকুম। যদিও আমি জানতাম যে কে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, আমাদের শেকর সিনেমার সব থেকে বড় এবং কি বলবো সব থেকে চ্যালেঞ্জ যে মানুষটা নিয়েছেন, আমাদের সিনেমাটোগ্রাফার সাহিল রনি ভাইয়া এখন আছেন আমাদের সঙ্গে। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি। মামা কি অবস্থা? বিন্দাস মামা, লাইফ ইজ বিউটিফুল। জোস জোস। হ্যালো। ভাইয়া, আমরা তো আসলে জানি যে আমাদের প্রত্যেকটি আর্টিস্টের সাথে কো আর্টিস্টের সাথে প্রত্যেকের কেমিস্ট্রিটা কেমন, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে ডিরেক্টর এবং ডিওপি এর কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো হওয়াটা অনেক অনেক জরুরি। তো আপনার কাছে জানতে চাই আমাদের সিনেমাটোগ্রাফার সাহিল রনি এবং ডিরেক্টর প্রসূন রহমানের মধ্যে কেমিস্ট্রিটা কেমন? প্রসন্নদার সাথে এটা আমার প্রথম কাজ। এর আগে অন্য আরেকটা কাজের ব্যাপারে মিটিং হয়েছে কয়েকবার, বাট আমাদের কাজ করা হচ্ছে এই প্রথম। এবং মানে সে হচ্ছে অত্যন্ত পরিণতি বোধ সম্পন্ন একজন ডিরেক্টর। আমার সবচেয়ে ভালো লাগে তার ওই কুলনেস এবং পরিণতি বোধ। আমরা যখন প্রথম স্ক্রিপ্ট রিডিং সেশন করি, তখনই আসলে আমাদের একটা বোঝাপড়া হয়ে গেছে অলরেডি। এবং ম্যাক্সিমাম জায়গায় অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমার কাজ আসলে ডিরেক্টরের স্বপ্নটাকে টেকনিক্যালি রিচ করা বা গল্পটা বলার জন্য হেল্প করা, তার স্বপ্নটাই বাস্তবায়ন করা আমার মূল কাজ। তো সেই জায়গা থেকে আমাদের বোঝাপড়াটা ভালো ছিল বলেই আমরা চেষ্টা করি নাই কখনো খুব দুর্দান্ত ফটোগ্রাফি করার। আমরা জাস্ট দর্শককে যখন যেখান থেকে গল্পের অ্যাঙ্গেলটা থেকে দেখাইতে চাচ্ছি ওইখানে নিয়ে ক্যামেরাটা বসাইছি এবং দাদা এটাই চাইছিল। আচ্ছা রনি ভাইয়া, আমাকে একটু বলুন তো যে কোন আমাদের সিনেমাতে শেকর সিনেমার কোন সিনটি দৃশ্য ধারণের সময় বা দৃশ্য ধারণের পর আপনার মনে হয়েছে যে এই সিনেমা যুক্ত হওয়াটা আপনার জন্য সার্থক? বেশ কয়েকটা জায়গায়, মানে এই ফিল্মের সবচেয়ে স্ট্রং এলিমেন্ট সেটা হচ্ছে ডায়লগ। এবং একটা দৃশ্য আছে যেখানে মা দুইটা গাছে পানি দিচ্ছে, যত্ন করতেছে সকালবেলা। পাশে চাচা বলে যে এই যে দুটো গাছ দেখতেছো, এর একটার বয়স 12 বছর, একটার বয়স 8 বছর। এটার ইনার টেক্সট ছিল হচ্ছে, যে টেক্সটটা মূলত রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে ছিল, সেটা হচ্ছে 12 বছর আগে এই ছেলে বিদেশ চলে গিয়েছিল এবং যেদিন গেছে সেদিন থেকে মা একটা গাছ যত্ন করে। আর 8 বছর আগে ওর বাবা মারা গেছিল, যেদিন থেকে সে আর একটা গাছের যত্ন করে। ও লোম খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে জাস্ট এই এত ছোট্ট দুইটা ডায়লগ, এই যে শেকড়ের যে কত স্ট্রং একটা কথা বলে দেয়, এটা আমার অনেক বেশি আমাকে টাচ করছিল। চমৎকার। এবং আপনি যে প্রত্যেকটি দৃশ্য কত যত্ন নিয়ে ধারণ করেছেন এটা কিন্তু আমরা বড় পর্দায় সবাই দেখতে পেরেছি। এবং কারোর দৃশ্যে কিন্তু আপনি কোনো প্রকার ছাড় দেননি, সেটা এখানে উপস্থিত আমরা 3 জন হই অথবা আমাদের আরও যারা কো আর্টিস্ট ছিলেন, দিলারা আন্টি বলি, সিমিন মুনতাহা বলি, রনক রিপন ভাইয়া বলি, নাইরুস সিফাত আপু বলি, সমু আঙ্কেল, সঙ্গীতা আপু, নাইম ভাইয়া, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট যত্ন নিয়ে পুরো কাজটি করেছেন এবং দর্শক কিন্তু সেটার সাথে কানেক্ট করতে পেরেছে নিজেকে। শেষ প্রশ্ন করতে চাই ভাইয়া, প্রসূন রহমান ভাইয়ের সাথে কাজ করা সুবোধ্য নাকি দুর্বোধ্য? অবশ্যই সুবোধ্য। মানে উনি অত্যন্ত ভালো মানুষ, ভালো ডিরেক্টর, এবং শুরুতে যে কথাটা বললাম যে পরিমিতি বোধ, দুর্দান্ত তার। চমৎকার ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাতে যুক্ত হবার জন্য। আরো অনেক আড্ডা হবে, তবে এই আড্ডার বাইরে। মামা তোমাকে অবশ্যই। অনেক ধন্যবাদ। আর শেকর টিমে পেয়েও যেমন তোমার প্রতি হচ্ছে এক ধরনের ভালো লাগা, আনন্দ লাগা তৈরি হয়েছে। আমরা আনন্দিত হয়েছি তোমাকে পেয়ে। ইনশাল্লাহ সামনে আরো অনেক জায়গায় তোমাকে পাবো, একসাথে কাজ হবে। তুমি আনন্দিত হও নাই, তুমি সিনেমায় যা করছো। সরি, আমি একটু জি মামা, বলো মামা, অ্যালাউ করলে একটু বলি। জি মামা।
এই ছেলে আমরা যখন একটা হসপিটালে একটা সিন ছিল, বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং এসে জীবন নিয়ে অনেক খুব সুন্দর সুন্দর কিছু সংলাপ আছে দুই বন্ধুর, একজন আরেকজনকে খোঁচা মারা। এই সিনটা প্রথমে ডিজাইন হয়েছিল যে আমরা একটা হসপিটালে করব, যেখানে চাকরি করে। আমি ওইখানে মিট করাইছি ওদের, কিন্তু কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না যে এই জায়গাটা হওয়া উচিত। আমি জাস্ট 5 মিনিটের ব্রেক নিছি, নিয়ে যে একটু হাঁটাহাঁটি করে চিন্তা করছি। আমি রিক্সা দিয়ে যাওয়ার পথে একটা পুকুর দেখছিলাম, যে পুকুর পাড়ে এই সিনটা করতে চাই। অনেক মানে শহরের মধ্যে অনেক সুন্দর একটা পুকুর, এবং এই জায়গাটা ওদের ছেলেবেলারও অনেক ইয়ে আছে, মানে কি বলে স্মৃতি আছে। তো আমি ডিরেক্টরকে কনভিন্স করছি, ও অনেক রেগে গেছে যে মানে এইখানে করে ফেললে মানে ব্যাপারটা হয়ে যেত, বাট রেগে গেলেও ফাইনালি ওই সিনটা আমরা ওই পুকুর পাড়ে করছি, এবং আই থিঙ্ক এটা ফিল্মের জন্য অনেক ভালো হয়েছে, তাই না মামা? না, অবশ্যই অবশ্যই অনেক ভালো হওয়ার কথা এবং ভালো হয়েছে সত্যি। সেটা তোমার জন্য, আমাদের ডিরেক্টরের জন্য অবশ্যই খুব সুন্দর হয়েছে আসলে মামা। থ্যাংক ইউ মামা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পর্দার পেছনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনি অনেক ভালো থাকুন এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি সেই সিনটা যে সিনে হচ্ছে কি আপনারা দুজন অঝরে কাঁদছিলেন? হ্যাঁ, এটা ওই সিন, এটাই সেই সিনটা। আচ্ছা, এই সিনটার কিন্তু খুব অদ্ভুত একটা গল্প আছে ইভা আপু। আমি সেদিন প্রিমিয়ারের পর জানতে পেরেছি, এবং এটা নিয়ে খুব শীঘ্রই শেকরের ফেসবুক পেজে একটা বিশাল বড় পোস্ট আসতে যাচ্ছে। হ্যাঁ, মানে তাও বলি এখন যেহেতু একটুখানি বলে ফেলেছো, সেটা হচ্ছে যে দুই বন্ধু 12 বছর পরে দেখা, সেটা আমার আর নাইম ভাই 12 বছর পরে দেখা। তো আমি তো আগেই বলেছি আমি শক্ত শক্ত কথা বলি কিন্তু ভেতরে নরম। নাইম ভাই হচ্ছে একটা উত্তরও দেননি, উনি শুনছিলেন, মানে ক্যারেক্টার যে আকাশ উনি শুনছিলেন। একটা সময় গিয়ে উনি কিন্তু জাস্ট একটা কথাই বলেছে, আমি পারি নাই রে বন্ধু, আমি পারি নাই। এবং আরো কিছু, এই ছবিতে তো মূল ব্যাপারটা হচ্ছে ডায়লগ। এই ডায়লগগুলো বলতে বলতে না আমরা অঝরেই দুই বন্ধু কিন্তু কান্না করে দিই। এত ইমোশনাল একটা সিন তৈরি হয়ে যায়, এবং এটার জন্য কেউই আমরা প্রস্তুত ছিলাম না, না ডিরেক্টর, না ডিওপি, না আমরা কেউ। এটা অটোমেটিক হয়ে গেছেন। এবং তারপরে সিনটা আর অন্যভাবে ডিরেক্টর কিন্তু কাটেনি, ওই সিনটাই রেখে দিয়েছেন। আমাদের পুরো ডায়লগ শেষ হয়, আমি হাউমা করে কাঁদছিলাম কাট বলার পরেও, নাইম ভাই কাঁদছিল। একটু পরে দেখলাম যে আমাদের ডিওপি, আমাদের ডিরেক্টর, সবার চোখে পানি। আমি নাইম ভাইকে জড়িয়ে ধরছিলাম। একটু পরে দেখি যে আমাদের আরো কিছু হাত চলে আসলো, ডিরেক্টর, ডিওপি, আমাদের টিম, সবাই আমরা জাস্ট একে অপরকে আলিঙ্গন করে বসেছিলাম। such a special moment, তাই না? তুমি, এবং সবথেকে দুঃখের বিষয় আমাদের এত সুন্দর সুন্দর অফ দ্য রেকর্ডের মোমেন্ট আছে যেগুলো ক্যাপচার করার জন্য কোনো ক্যামেরা তখন রেকর্ড ছিল না। সেটা আমার অনেক বেশি মনে পড়ে। একদম কিছু জিনিস হুট করে হয়ে যায়, একদম অনেক সুন্দর হয়ে যায়। ইভাপুর কি আছে এই ধরনের কোনো সিন যেটা করতে যে একদম তুমিও হারিয়ে গিয়েছিলে বকুলের মধ্যে? ওই যে আবার ঘুরে ফিরে সেই স্পেশাল সিন, ওই সিনটা করার সময় টাইম খুব ডিলে হয়ে যাচ্ছিল, তো লোকেশন ঝামেলা হচ্ছিল, সব মিলিয়ে গিয়ে যেই জায়গাটায় আমরা সিনটা করি ওইখানে খুব অদ্ভুতভাবে হচ্ছে পুকুরের ভেতর দিয়ে অনেকগুলো হাঁস যাচ্ছিল, ঠিক আছে? তো ওই সিনের মধ্যে ওই জিনিসটা আলাদা করে প্রসূন ভাই আমাকে দেখায় বললো যে দেখো, মানে যখন আসলে সদিচ্ছা থাকে, অনেস্টি থাকে, তখন সব কিছু না হেল্প করে, সাপোর্ট করে। সো ওইটাও আমাদের একটা সাপোর্ট ছিল আমার জন্য। ওই সিনটা, ওই সূর্যাস্তের সময়ের ওই সময়টা আসলে আমার জন্য স্পেশাল। তোমার একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে বকুল চরিত্রটা আমি যখন দেখছিলাম, তুমি খুব সহজ সরলভাবে ডায়লগটা ডেলিভারি দিতে পারো। এটা কিভাবে রপ্ত করলে? আমি কথা বলতে ভালোবাসি, এইভাবেই হয়তো। এই প্রসঙ্গ ধরে একটু বিজ্ঞাপন চিত্রের কাজের প্রসঙ্গে আসতে চাই। এইবারও আসবা না, প্রবাসী প্রিয় মানুষের বাড়ি ফেরার গল্প নিয়ে 2024 সালে নির্মিত বিজ্ঞাপন স্বপ্ন যাবে বাড়ি, খুবই আলোচিত একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন চিত্রের কাজটি নিয়ে একটু শুনতে চাই, যে এখানেও কিন্তু আমরা তোমাকে এরকমই একটা সহজ সরল গ্রাম্য বধূর চরিত্রে দেখেছি যে তার প্রিয় মানুষটির অপেক্ষায় আছে। এছাড়া তো সহজ করে তুমি চরিত্রে ঢুকে যাও, তারপর সেই চরিত্রটিকে তুমি জীবন্ত করে তোলো, কিভাবে পারো? এই বিজ্ঞাপন চিত্রের গল্পটি দিয়েই শুনতে চাই। চরিত্রটাকে আসলে যখন নিজের মনে হয় যে আচ্ছা এই চরিত্র বকুলের ক্রাইসিস কি, বকুল আসলে
কি ভালোবাসে, বকুল কি চায়, So, এইটা ভাবলে আমার মনে হয় যে ওটা হয়ে যায়। আমি আসলে খুব বিশদভাবে বলতে পারবো না, তবে স্বপ্ন যাবে বাড়ির ওই চরিত্র, ওইটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। এবং শাহরিয়ার পলক ভাই যেভাবে আমাকে আসলে হেল্প করেছেন, ওই চরিত্রের জন্য আমি 2 দিন টানা হচ্ছে খালি পায়ে হেঁটেছি, কারণ ওই ক্যারেক্টার তো আসলে খালি পায়েই হাঁটে, নিজের বাড়ি মনে করে, ঠিক আছে? তো এই তো এরকম ছোট ছোট কিছু বিষয় আসলে চরিত্রকে ধারণ করার জন্য ইজি করে দেয় ধারণ করা। বাহ, চমৎকার। শেকড়ের সাথে যেমন তোমার এই বিজ্ঞাপন চিত্রের মিল আছে একটু, প্রবাসীর গল্প বা ফিরে আসার গল্প, একই রকম কিন্তু আরেকটি মিল আমরা নাফিস ভাইয়ার কাছেও পাই, তারও বিজ্ঞাপন চিত্রেরই গল্প। আচ্ছা। গল্পটা হচ্ছে সীমানা পেরিয়ে প্রবাসীদের পাশে, প্রিয়জন থেকে দূর প্রবাসে থাকা জীবনের একাকিত্বের গল্প নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছিল। এই বিজ্ঞাপন চিত্রের কাজটি নিয়ে শুনতে চাই। এটা নাহিদ বানিয়েছিলেন, নাহিদ ডিরেকশন দিয়েছেন, আমার বিপরীতে ছিলেন পূর্ণিমা বৃষ্টি, আরো অনেকেই ছিলেন। তো এটার গল্পটা ছিল পরিবার রেখে একটা মানুষ যখন প্রবাসে যায়, এটাও শেকড়ের টানেরই গল্প, যে প্রবাসে যায়, একাকিত জীবন, সেখান থেকে পরিবারকে মিস করা, সন্তানকে মিস করা, বাবা মাকে মিস করা, এই যে ভেতরের কষ্ট, কিন্তু পরিবারের জন্যই কিন্তু সেই কষ্টটা করছে, এটা নিয়ে একটা গল্প। এবং আমার কাছে সেই আবার আবেগ, আবার অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে যখন সে ভিডিও কলে দেখে যে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, বাচ্চার সাথে কথা বলছে, বাচ্চা স্কুলে যাচ্ছে, বোনের বিয়ে হচ্ছে কিন্তু সে দেশে আসতে পারছে না, কিন্তু বোনের জন্য সে সবকিছু রেডি করে পাঠিয়েছে। এইটাই তো প্রবাসী ভাই বোনদের বাস্তব চিত্র। একদমই তাই। তো সেই গল্পটা করতে পেরে আমার নিজের কাছেও ভালো লেগেছে যে হ্যাঁ, আমি বাস্তব কিছু করছি যেটা আমাদের জীবনের সাথে মিলে যায়, বা আমাদের চারপাশের আশেপাশের মানুষজন খুব রিলেট করতে পারে, আমাদের জীবনের গল্প আমরা বলতে পারছি, সেটা আমার ভালো লাগে। বাহ, চমৎকার। আজকে এখানে এই দুজনের মধ্যে খুব কিছু জিনিস খুবই কমন। একটা হচ্ছে শেকড়ের জন্য আমরা সবাই বসেছি, শেকড় সিনেমার জন্য। আরেকটা বললাম বিজ্ঞাপন চিত্রের, এটা যে দুইজনই একই থিমের উপর বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন, যদিও ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের। আরেকটা মিল আছে, এই এনটিভিতেই আপনাদের দুজনেরই সিরিয়াল চলছে। অনেকগুলো মিল। প্রথমে কাটটা দিয়ে শুরু করবো, নাফিস ভাই আপনারটা দিয়ে শুরু করতে চাই। রাকেশ বসু, নির্মাতা রাকেশ বসুর নির্মাণে চাওয়া পাওয়া সিরিয়াল শুরু হয়ে গেছে। দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? দর্শক প্রতিক্রিয়া অবশ্যই ভালো পাচ্ছি। মাত্র তো কেবল শুরু হলো, সামনে আরো অনেক পর্ব বাকি আছে। সেখানে আপনার চরিত্রটি নিয়ে কিছু হিন্টস কি দেওয়া যায় দর্শককে? আমার চরিত্র হচ্ছে যে রূপক নামে একটি চরিত্র, যে একজনকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, এবং ভালোবাসার জন্য সে ব্যাকুল, যা যা করা দরকার আসলে সেটাই করতে থাকে আসলে। ঠিক তেমনি ভাবে যে সে যাকে ভালোবাসে সে হয়তো অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা, আমি যাকে চাই তাকে আমি পাই না, যে আমাকে চায় তাকে আমি চাই না। আদৌ তাকে আমি পাবো কিনা সেটা দেখতে হলে চাওয়া পাওয়া দেখতে হবে। ওকে, তাহলে গল্প এখানেই শেষ হচ্ছে না। একটু দর্শককে আমন্ত্রণ জানিয়ে দিন, দেখা চাওয়া পাওয়া কবে দেখাচ্ছে এনটিভিতে? দর্শক, এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক চাওয়া পাওয়া, রাকেশ বসুর পরিচালনায়। আমি এখানে রূপক চরিত্রে অভিনয় করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন চাওয়া পাওয়া, শুধুমাত্র এনটিভিতে। সময়টার দিনটা সোম মঙ্গল বুধ, রাত 9:40 ঠিক এনটিভির পর্দায়। ওকে, ইভা আপু, তোমারটা হচ্ছে গোলাম মুক্তাদির শান ভাইয়ার ডিরেকশনে কাজিনস। একটু কাজিনস, বুঝতেই পারছি ফ্যামিলির গল্প, একদমই ভাই বোনদের গল্প, একটু বিস্তারিত জানতে চাই তোমার মুখে। কাজিনসে আমার ক্যারেক্টার হচ্ছে মিথিলা। আমি বরাবর যেরকম ক্যারেক্টার করি সেটার পুরাই বিপরীত। কথা বন্ধু মিথিলা না? একদমই না, মিথিলা হচ্ছে একটু স্পয়েলড জেনজি ক্যারেক্টার, ঠিক আছে? একটু অ্যারোগেন্ট, সবার সাথে মিশতে চায় না, এরকম। তো বাকিটা তো হচ্ছে দর্শকরা দেখছে। তো আমন্ত্রণ জানাও দর্শককে, যারা দেখেননি এখনো তারাও দেখবে। দর্শক, কাজিনস চলছে এনটিভির পর্দায়, আমি জানি আপনারা দেখছেন, এবং যারা দেখেননি এখনো তারাও দেখে ফেলবেন। বাহ, চমৎকার। একটু নাফিস ভাইয়ের কাছে আবারও আসতে চাই। ভাই, আপনি বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন, 7 জন, ওমর, পিনিক, মালিক এবং শেকড়। আমাদের দেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থান নিয়ে যদি মূল্যায়ন করতে বলি, কি বলবেন? না, আমাদের দেশে এখন কিন্তু ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে, একদমই তাই। আমরা যদি বলি যে আমাদের দেশের চলচ্চিত্র আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, ভালো ভালো মেকাররা কিন্তু এখন কাজ করছেন, সেই সাথে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা পাচ্ছি চলচ্চিত্রে, সেটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। সেই সাথে আমার কাছে মনে হয় যে শুধু ঈদ কেন্দ্রিক না,
ঈদের বাইরেও যদি প্রতি সপ্তাহে আমরা চলচ্চিত্রগুলো পাই, আমাদের নির্মাতাগুলো যদি ওনারা যদি চলচ্চিত্র প্রতি সপ্তাহে রিলিজ দেন, তাহলে মানে আমাদের দর্শকগুলো চলচ্চিত্র দেখার জন্য আবার হলে গিয়ে তারা দেখবেন, তাদের সেই জায়গাটা তৈরি হবে, হলে যাওয়ার সিনেমাটা দেখা, সেই ব্যাপারটা তৈরি হবে একদমই এবং তাই। আমরাও ভালো ভালো ছবি পাবো আশা রাখি। একদমই তাই। এবং আজকে আমি দেখছিলাম একটি নিউজে যে আমাদের মেগাস্টার সাকিব খান বলেছেন যে উনি আগামী বছর থেকে 4টি করে সিনেমা করার চেষ্টা করবেন, যেখানে 2টো থাকবে ঈদ কেন্দ্রিক এবং 2টো থাকবে ঈদ ছাড়া, যেন সারা বছর বাংলা সিনেমাতে দর্শকের আনাগোনাটা একই রকম থাকে। ওয়েল, আমাদের এই 3জনকে নিয়ে কিন্তু দর্শকরা অনেক কমেন্টস করে ফেলেছেন, একটু সে কমেন্টসগুলো পড়ে নিই। অবশ্যই। ওকে। আজাদি হোসেন লিখেছেন, now watching a nice Adda show in NTV named Rater Adda. Today's guests are model and actor Nafis Ahmed and also actress and model Fatematul Zohra Eva. Welcome to Rater Adda. Thank you so much Thank for you. watching us. মোহাম্মদ আব্দুল সালাম লিখেছেন, লাইভে চলে এলাম, আসসালামু আলাইকুম, অনেক সুন্দর আলোচনা চলছে, অনেক ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। নাবিল লিখেছেন, শেকর সিনেমাতে নাফিস ভাই ও ইভা আপু একসাথে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রিমা লিখেছেন, পালিয়ে বিয়ে নাটকে নাফিস ভাইয়া ও বৃষ্টি আপুকে একসাথে অনেক ভালো লেগেছে, এই চলছে তাহলে। সেজন্য দাওয়াতটা পাইনি আমরা। একদমই না, পালিয়ে বিয়ে তো বাস্তবে নয়, নাটকে পালিয়ে বিয়ে, সেটা চলছে, ইউটিউবে পাবেন, দেখছেন, সেটাই বলেছি কিন্তু। সালাউদ্দিন লিখেছেন, বৃষ্টি পেঁচা রোদ নাটকে ইভা আপুর অভিনয় বেশ ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বলো তো, তোমাকে নাটকে আমরা কেন নিয়মিত দেখতে পাচ্ছি না এবং কবে থেকে দেখতে পারবো? যবে থেকে ডিরেক্টররা আমাকে নিয়ে ভাববেন তবে থেকেই দেখতে পাবে। অবশ্যই আমরাও চাই যে ডিরেক্টররা তোমাকে নিয়ে আরো নতুন নতুন কাজ করুক এবং আমরা তোমাকে নতুন নতুন ভাবে যেন আবিষ্কার করতে পারি। আমিও তাই চাই। হোসেন লিখেছেন, মাই ফেভারিট শো, থ্যাঙ্কস টু নাইম ভাইয়া ফর ইয়োর নাইস টকিং অ্যাবাউট ইয়োর রিসেন্ট ফিল্ম শেকর। থ্যাংক ইউ সো মাচ। নাইম ভাই এখানে উপস্থিত থাকলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতেন। আনিকা লিখেছেন, গ্রামীণ ফোনের একটি অ্যাডে প্রথম ইভা আপুকে দেখা, তখন থেকে আমি আপুর অভিনয়ের ফ্যান। বাবা, এক ধরনের অর্জন কিন্তু, মানে যে কোনো কি যে ভালো লাগে, দর্শকের ভালোবাসা পাওয়াটাই আমার কাছে মনে হয় আমাদের জীবনের, অভিনয় জীবনের বড় প্রাপ্তি। একটা নেশা, এটা একটা নেশার মতো কাজ করে। একদমই তাই। মিজান লিখেছেন, এনটিভিতে প্রচারিত চাওয়া পাওয়া নাটকটি রিলিজ হওয়ার সাথে সাথেই দেখে নিয়েছি নাফিস ভাই। রূপক চরিত্রে নাফিস ভাইকে ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। দেবজিৎ লিখেছেন, মালিক ও পিনিক 2টো ছবি দেখেছি, ভীষণ ভালো লেগেছে নাফিস ভাইয়ার অভিনয়। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আলম লিখেছেন, ইউনিসেফের সাথে ইভা আপুর কাজটি ভীষণ সুন্দর হয়েছে। রিসেন্ট একটা কাজ করলাম ইউনিসেফের, একটা হচ্ছে মায়ের ক্যারেক্টার, নবজাতক কেবল এসেছে পৃথিবীতে, তো কিভাবে হচ্ছে শাল দুধ খাওয়াতে হবে, কতক্ষণ পর খাওয়াতে হবে, মায়ের যত্ন কিভাবে নিতে হবে, হ্যাঁ অ্যাওয়ারনেস ভিডিও ছিল। সো ইয়া, যাক ভালো, আমরা এর মধ্যে দর্শকের রেসপন্সও জানতে পারলাম। একদম। ওয়েল, মোহাম্মদ তানবিন মিরাজ লিখেছেন, ওয়েলকাম ব্যাক আয়েশা আপু, থ্যাংক ইউ সো মাচ। শেখরের জন্য শুভকামনা রইল, অনেক অনেক ধন্যবাদ। ইভা আপু, নাফিস ভাইয়া এবং আয়েশা আপু সহ এই সিনেমার পুরো টিমকে সিনেপ্লেক্সে গিয়ে অলরেডি দেখে নিয়েছি, অসাধারণ ছিল পুরো সিনেমাটা। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সিনেমাটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে এই রাতের আড্ডায় যুক্ত হবার জন্য। কথা বলতে বলতে আড্ডা প্রায় শেষের দিকে, আমার তো মনে হয় যে আমরা একসাথে বসলে আসলে আড্ডা দেওয়া শেষ হবে না। একটু ছোট ছোট করে আসলে জানতে চাই যে এই মুহূর্তে কার জীবনের কি আপডেট?
কে বলবে প্রথমে লেডিস ফার্স্ট? না সবসময় লেডিস ফার্স্ট না। যেহেতু না, না। আমরা সবাই আদর করি, সো ইভা না তুমি না আগে। আমরা হ্যাঁ। আমরা নাফিস ভাইকেও ভালোবাসি, তাই না? আচ্ছা ইভা আপু শুনে নিই তোমার কাছ থেকে। এখন কাজের কথা বলবো। অবশ্যই না, তুমি অন্য কিছু শেয়ার করেছো হ্যাঁ, আমাদের share করতে পারো আমাদের কিন্তু। তো আসলে গল্পের কোনো ঠিক ঠিকানা নাই। কাজের কথা বললে এখন হচ্ছে আমার দীপ্ত টিভিতে একটা সিরিয়াল যাচ্ছে খুশবু, সাজ্জাদ সুমন পরিচালিত, ওটাই যাচ্ছে। আর এর বাইরে অন্যান্য কাজের বিষয়ে কথা হচ্ছে। ওকে গ্রেট, যে কাজগুলো চলছে এবং যে কাজগুলো নিয়ে কথা হচ্ছে সবগুলোর জন্য রইল অনেক অনেক শুভকামনা। Thank you. নাফিস ভাইয়া, কোনো নতুন সিনেমার আপডেট কি আছে? সামনে আসবে, কথাবার্তা চলছে, ভালো কোনো খবরই নিশ্চয়ই আসছে, তো সবাইকে তখন একসাথে জানাবো। ওকে, সেই অপেক্ষায় থাকলাম। আর নাটক নিয়ে আপডেট কি? নাটক নিয়ে আপডেট, দীপ্ত টিভিতে পরম্পরা নামে একটি সিরিয়াল চলছে, আশিস রায় পরিচালিত, সেটি চলছে। তাছাড়া রাকেশ বসুর এনটিভিতে চাওয়া পাওয়া চলছে, চলছেই। আর সিঙ্গেল কিছু নাটক তো চলছেই। বাহ চমৎকার, অনেক অনেক শুভকামনা সবকিছুর জন্য। এখন একটু যদি দর্শকদেরকে আপনারা আপনাদের নিজ নিজ জায়গার থেকে শেকড়ের জন্য আমন্ত্রণ জানাতেন। ইভা, এটাও ইভা আগে, এবার তো আপনি আগে দিন। দর্শক, আমাদের সিনেমা শেকড় চলছে আপনার পাশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। শেকড় আমাদের দেশের কথা বলে, শেকড় আমাদের মায়ের কথা বলে, শেকড় আমাদের ভালোবাসার কথা বলে। শেকড়ের সাথেই থাকুন। চমৎকার। ইভা আপু, তুমি একটু দাওয়াত দিয়ে দাও। দর্শককে বলতে চাই, শেকড় এমন একটা গল্প যেটা দেখার পরে আপনার মনে হবে যে এরকম গল্প আসলে আপনি জানেন, আপনি খুব দ্রুত কানেক্ট করতে পারবেন এবং পরিবার নিয়ে একটা কোয়ালিটি টাইম কাটাতে পারবেন এই সিনেমা দেখার মাধ্যমে। সো আপনারা হলে আসেন, সিনেমা দেখেন, আমাদেরকে উৎসাহিত করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বললে। এবার একটু ছোট্ট করে দুজনের কাছ থেকে জানতে চাই, সিনেমা কি দেখা হয়? হ্যাঁ, দেশীয় বা বিদেশি সিনেমা হ্যাঁ। হলে যেয়ে বা হ্যাঁ। এখন তো আসলে অনেক প্ল্যাটফর্মস আছে আমাদের কাছে, কি জনরার সিনেমা কোন ধরনের সিনেমা পছন্দ? রোমান্টিক, থ্রিলার সবকিছুই আমার পছন্দ। সবকিছু পছন্দ, যে ছবিটা আসলে দেখতে ভালো লাগে বা আমার মনে হয় যে আমি গল্পটার ভেতরে ঢুকে গেছি, সেটাই ভালো লাগে। এমন কোন সিনেমা কি আছে, আমাদের দেশীয় সিনেমার কথা যদি বলি, যে যে সিনেমার কোন একটি চরিত্র দেখে মনে হয়েছে যে ইস, আমি যদি এই চরিত্রটি প্লে করার সুযোগ পেতাম, বা কখনো যদি এটা রিমেক হয় আমাকে যদি নেওয়া হতো? এরকম কি মনে হয়েছে আসলে? মনে হলো, মানে এখন মনে করতে পারছি না। না, আমার যেমন দারুচিনি দ্বীপে মমপুর ক্যারেক্টারটা দেখলে মনে হয় যে ইস, এটা যদি কখনো রিমেক করা হয় বা ফার্দার কেউ যদি এটা নিয়ে ভাবেন, তখন যদি আমি এই চরিত্রটি করার সুযোগ পেতাম, কারণ মমপু এত সুন্দর করে করেছেন, আমার কাছে মনে হয় আমি যদি ওটাকে কপি পেস্ট করে ফেলতাম খুব ভালো হতো। তো এরকম তোমাদের কি এরকম কোনো চরিত্র আছে? না, তবে আমি চাই যে নতুন নতুন চরিত্রে কাজ করতে, এবং আমাদের দেশে এত এত সুনামধন্য ডিরেক্টররা আছেন, গুণী নির্মাতারা আছেন, তাদের সাথে অবশ্যই কাজ করতে চাই এবং নতুন নতুন চরিত্রে নিজেকে দেখতে চাই। বাহ, এমন একটা চরিত্রের কথা কি বলা যাবে যে চরিত্রটি মনে দাগ কেটে আছে কিন্তু এখনো সেটা পর্দায় হয়তো বা জীবন না, এরকম জীবন না, আমি পায়নি? ঠিক এইভাবে দেখি না। আমি একদমই বসে থাকি নতুন কিছু করার জন্য। যখন যেটা আমার কাছে আসে সেটাই আমার কাছে প্রথম, এবং সেটা মন দিয়ে আমি কাজ করি। এমন কোনো আলাদাভাবে দাগ কেটে নেই যে না এটাই আমি করতে চাই, তাহলে তো আফসোস থাকবে। সেরকম কিছু নাই আসলে। একদমই, হ্যাঁ। করতে চাই, যেটাই আসবে সেটাই আমার কাছে নতুন, সেটাই দিয়ে মন প্রাণ দিয়ে কাজ করব। হয়তো সেটার জন্য আমি ওয়েট করছি। চমৎকার, আপনার সেই অপেক্ষার দ্রুত অবসান ঘটুক, সেই শুভকামনা রইল। তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ইভা আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাতের আড্ডা যুক্ত হবার জন্য। আমি জানি তুমি সাক্ষাৎকারে একটু কম থাকো, কিন্তু আজকে ভীষণ প্রাণবন্ত একটা আড্ডা ছিল আমাদের তিনজনের মধ্যে, এবং এটা সম্ভব হয়েছে আমাদের তিনজনের আসলে যে আমাদের শেকড় এক, আমাদের কেমিস্ট্রিটা খুব দুর্দান্ত, সেজন্য আসলে আড্ডাটা জমে গেছে। আমারও অনেকদিন পর ফিরে আসা, কিন্তু খুব সহজ লাগছে, খুব হালকা বোধ হচ্ছে, কারণ আমার শেকড়ের মানুষগুলো আমার সাথে আছে। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডা। যেমনটি আমার সহশিল্পীরা বললেন, আমার সহযোদ্ধারা বললেন, যে শেকড় সিনেমার জন্য আমরা সবাই অনেক কষ্ট করেছি। আমাদের সেই কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা সবাই হলে যে সিনেমাটি দেখবেন, আপনাদের ভালো লাগার অনুভূতি আমাদের সঙ্গে জানাবেন। খারাপ লাগলো, কোন জায়গাটা খারাপ লেগেছে সেটাও জানাবেন। যেহেতু আমাদের নির্মাতা একটু আভাস দিয়েই দিলেন যে শেকড়ের সিকুয়াল আসার সম্ভাবনা আছে, তখন সেই মন্দ লাগার ব্যাপারগুলো আমরা তাহলে কাটিয়ে উঠতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য, যারা আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন।
তারা তো আমাদের শেকড়েরই মানুষ। এছাড়াও যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং এত রাত অবধি আমাদের সঙ্গে জেগে আছেন, কমেন্টস করেছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে রাতের আড্ডা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ নিরাপদে থাকবেন। শুভরাত্রি।